দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত পথের নাম মনোহরপুকুর রোড। আজকাল সেখানে বড় বড় লোকের বাড়ি, সুপ্রশস্ত রাজপথ, শৌখিন পল্লী। প্রায় 200 বৎসর আগে এ অঞ্চল কেমন ছিল সে কথা সকলের ধারণার অতীত। চারিদিকে ঘন বন জঙ্গল, খাল, বিল, জলা, হোগলা বন। লতা গুল্মে কাটা বনে চারিদিক আবৃত। পথ নাই, ঘাট নাই, লোকের বসতি বিরল। একদিকের একটা ছোট খালের মধ্য দিয়া চলিত শালতি নৌকা। সুন্দরবনের যাত্রীরা কাঠ কাটিতে, মধু সংগ্রহ করিতে এবং শিকার করিতে যাইত ওই পথে। বনের মাঝে নিরিবিলি স্থানে, সকলের অজানা গোপন স্থানে বাস করিত চোর দস্যু ও ডাকাতের দল। জেলে, বাগদি, বাউরিরা এবং জঙ্গলি লোকেরা সেখানে থাকিত। কেহ মাছ ধরিতে যাইত আদি গঙ্গায়, গঙ্গায় ও আশেপাশের ঝিলে বিলে। এমন দুর্গম বন মধ্যে বাস করিত একজন বিখ্যাত ডাকাত। তাহার নাম ছিল মনোহর বাগদি। মনোহর ছিল দুর্দান্ত ডাকাত। সেকালে পুলিশের এত হাঙ্গামা ছিল না। কোম্পানির আমল ও শাসন আরম্ভ হয় নাই। পলাশির যুদ্ধের শেষে দেশে চলিতেছিল অরাজকতা, অভাব, দুর্ভিক্ষ প্রভৃতি নানা অশান্তি। সে সময়ে দস্যু ডাকাতদের অত্যাচারে মানুষের প্রাণ বাঁচানো ছিল দায়। একদিকে বাঘ, ভাল্লুক, গন্ডার, সাপ, শূকরের তাড়া, অন্যদিকে ঠ্যাঙাড়ে, দস্যু প্রভৃতির ভয়ে লোকের ছিল আতঙ্ক। সেকালের কালীঘাটের কালী দর্শনে আসিত দক্ষিণ হইতে বহু স্ত্রী পুরুষ, বালক বালিকা। নিবিড় বনপথে কিংবা আদি গঙ্গা দিয়ে আসিত নৌকাপথে কালীঘাটের কালী দর্শনের জন্য। বনের মধ্য দিয়া ছিল সংকীর্ণ পথ, সে পথে আসিত যাত্রীর দল। মনোহর বাগদি প্রতিদিন সন্ধ্যার পর কিংবা গভীর রাত্রিতে কখনো শহরের বসতির দিকে কিংবা নৌকায় করিয়া দলবল লইয়া যাইত উত্তরপাড়া, চন্দননগর, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, নদিয়ার দিকে। তখন ওইসব অঞ্চলের ডুমুরদহ, গুপ্তিপাড়া প্রভৃতি ছিল ডাকাতদের আড্ডা। ডাকাতরা সব একত্র হইয়া বিভিন্ন দলের সর্দারেরা পরামর্শ করিয়া কোথায় কোন অঞ্চলে ডাকাতি করিলে সুবিধা হইবে সেদিকে ভিন্ন ভিন্ন দল পাঠাইয়া দিত। তাহাদের অদ্ভুত মন্ত্রগুপ্তি আর এমনই একটি ব্যবস্থা ছিল যে খুব কম সময়ে লুণ্ঠিত মালের খবর বাহিরের লোকেরা জানিতে পারিত। প্রত্যেক সর্দার নিজ নিজ দলের লোকদের লুণ্ঠিত মাল সমান ভাগে ভাগ করিয়া দিত। এই নিবিড় বনে ছিল মনোহরের আস্তানাই বলো আর আড্ডাই বলো, যাহা ইচ্ছা বলিতে পারো। বাড়িতে দুইখানি ছিল মাটির দেওয়াল দেওয়া ঘর, ঘরে খড়ের ছাউনি। মনোহরের স্ত্রী ছিল না, এক বুড়ি পিসি তাহার রান্নাবান্না করিত। বাড়ির কর্ত্রী ছিল সে। তাহার বাড়ির অল্প দূরে ছিল ছোট্ট একটি ভাঙা মন্দির, পাষাণী কালী মন্দির। মূর্তিটি আকারে ছোট হইলেও অতি ভীষণ দর্শনা ছিল। ডাকাতেরা ওই কালী মূর্তির নাম দিয়াছিল কঙ্কাল মালিনী। কোনো অলঙ্কার ছিল না সেই মূর্তির অঙ্গে। দেবী ছিলেন আয়ুধভূষিতা, মুন্ডমালা বিভূষিতা এবং তাহার হাতে দেওয়া হইয়াছিল নরবলি দেওয়া কোনো হতভাগ্যের কলটি। নিত্য পূজা হইত কঙ্কাল মালিনীর, নিত্য হইত ছাগ বলি, মহিষ বলি, কিন্তু পূর্ণিমা ও অমাবস্যায় হইত নরবলি। এইভাবে বহু হতভাগা ওই পথে যাইতে প্রাণ হারাইয়াছে। একদিন সন্ধ্যার পর কালীঘাটে কালীমাতার পূজা ও অর্চনা করিয়া 3 জন লোক সেই পথে ফিরিতেছিল। তাহাদের বাস রাজাপুর গ্রামে। একটি বৃদ্ধ পুরুষ, তাহার সঙ্গে ছিল একজন স্ত্রীলোক এবং 5-6 বৎসরের একটি বালক, শিশু বলিলেই চলে।
অন্ধকার হইয়াছে। নিবিড় বনে পথ হারাইয়া কিছু দূরে একটি আলো দেখিতে পাইয়া ওই তিনজন যাত্রী সেদিক লক্ষ্য করিয়া লতাগুল্ম ও কাঁটাবন উত্তীর্ণ হইয়া সেই দিক পানে দ্রুত চলিয়া আসিতেছিল। পথে ছিল ছোট একটি খাল, আশেপাশের ডোবা, খালের গায়ে গভীর হোগলা বন। সেই হোগলা বনের আড়ালে থাকিয়া একটা বাঘ খালে জল খাইতেছিল। বৃদ্ধ আগে আগে খাল পার হইবার জন্য যেমন জলের কিনারায় আসিয়াছে, অমনি বাঘটার তীক্ষ্ণ দৃষ্টি পড়িল পথিকের দিকে। নিমেষ মধ্যে বাঘ ঝাঁপাইয়া পড়িল বৃদ্ধের উপর, তাহার ঘাড় কামড়াইয়া লইয়া চলিয়া গেল। যাইবার সময় বাঘের একটা থাবা পড়িয়াছিল স্ত্রীলোকটির গায়ে। জল রক্তে লাল হইয়া গেল। স্ত্রীলোক ও বালকটি পড়িয়া গেল খালের পাড়ে। কাদা ও জলের ভিতর তাহাদের দেহ হইল বিলুণ্ঠিত। সেই পথে গভীর রাত্রিতে ফিরিতেছিল মনোহর ও তাহার সঙ্গী ডাকাতেরা। একজন ডাকাত আগে আগে মশাল হাতে আসিতেছিল, অন্যদের হাতেও ছিল মশাল। সেই আলোতে তাহারা দেখিতে পাইল স্ত্রীলোকটি ও বালকটিকে। মশালধারী চিৎকার করিয়া কহিল, সর্দার, হেতে একটা মাইয়া মানুষ আর সাইলা মইরা পুইরা আছে। মনোহর উত্তর করিল, কে মারলে? বোধ হয় বড় শিয়াল হবে। বাক্যে তাহারা বলিত বড় শিয়াল। মনোহর আসিয়া দেখিয়া বলিল, নিয়ে চল, বোধ হয় বেঁচে আছে। সর্দারের হুকুমে ডাকাতেরা স্ত্রীলোকটি ও বালকটিকে মনোহরের বাড়িতে লইয়া আসিল। ডাকাতদের সেবা শুশ্রূষা ও যত্ন চেষ্টায় স্ত্রীলোকটি বাঁচিল না। মনোহর ছেলেটাকে লইয়া পড়িল মহা ফ্যাসাদে। কার ছেলে, বাড়ি কোথায়, কে সন্ধান করিবে? সন্ধান লইতে গেলেই যে বিপদ ঘটিবে, আর পালিবেই বা কে? শেষটায় মনোহর কহিল, পিসি, ছেলেটাকে দেখো, যত্ন করো। কার ছেলে কিছুই তো জানি না। পিসি বলিল, কার বাছা নিয়ে শেষটায় পড়বি বিপদে, গলা টিপে মেরে ফেলে দে বাদার জঙ্গলে। মনোহর গর্জিয়া উঠিল, তুই মাইয়া মানুষ হইয়া এমন কথা বলিস? ডাকাত বটে, কিন্তু এ হাতে কোনোদিনও মাইয়া মানুষ আর ছোট ছোট ছাইলা মাইয়া মারি নাই। পিসি, তুই কি পুতনা রাক্ষসী? অদ্ভুত বিকট হাসি হাসিল মনোহর। পিসি চুপ করিয়া রহিল। সেদিন হইতে মনোহর ছেলেটিকে করিয়া লইল আপনার জন। তাহার কাছে গল্প করিত, তাহার জন্য ভালো কাপড় জামা সংগ্রহ করিয়া আনিত। স্নেহের অপূর্ব পরশ লাগিল তাহার মনে ও দেহে। দিন যায়, বৎসর যায়, স্নেহ বাড়িয়াই চলে। এ কি হইল মনোহরের? ডাকাতিতে তেমন মন নাই, দলের লোকদের কথায় তেমন উল্লসিত হয় না। তাহারা মনে করিল তবে বুঝি সর্দার আর ডাকাতি করিবে না। মাঝে মাঝে অনুরোধ উপরোধে পড়িয়া ডাকাতি করিতে চাইত। ছেলের নাম রাখিয়াছিল সে হারাধন। হারাধন মনোহরকে ডাকিত বাবা। কোনোদিন ডাকাতি করিতে যাইবার জন্য উদ্যত হইলে হারাধন তাহার গলা জড়াইয়া বলিত, বাবা, তুই কোথায় যাস? যাস নে কোথাও। কখন ফিরবি বাবা? ভয় করে একা থাকতে। মনোহর আদর করিয়া বলিত, জাদু আমার, মানিক আমার, এই এলাম বলে। পিসি কিন্তু হারাধনকে একেবারেই দেখিতে পারিত না। কেন যে দেখিতে পারিত না তাহা বোঝা খুব কঠিন নয়। পিসি ভাবিত মনোহরের যদি ভালো মন্দ কিছু হয় তবে সে মনোহরের টাকা কড়ি সব দিবে তাহার গরিব দেওরকে। কিন্তু তাহা হইল না। 3 দিনের জ্বরে হইল বুড়ি পিসির মৃত্যু। সেই জন্যই হারাধন বলিত, বাবা, একা থাকতে বড় ভয় করে। মনোহরের বয়স বাড়িতেছিল, পূর্বের মতো গায়ের শক্তি সামর্থ্য আর ছিল না। সে ভাবিত, তাই তো ভবিষ্যতে কি হইবে তাহার এই পালিত পুত্র হারাধনের। এদিকে হারাধনের পূর্বস্মৃতি কিছুই ছিল না। সে জানিত
মনোহর তাহার বাবা। সেই সময় ভবানীপুর অঞ্চলে খ্রিস্টান পাদ্রীরা ধীরে ধীরে পাঠশালা খুলিতেছিলেন। গরিব দুঃখীদের ছেলে মেয়েদের লেখাপড়া শিক্ষা দিতেন, খ্রিস্টান করিতেন ও বাইবেল পড়াইতেন। একদিন হারাধনকে খ্রিস্টান পাদ্রীর কাছে লইয়া গেল মনোহর। গিয়া বলিল, সাহেব, আমার এই ছেলেকে লেখাপড়া শেখাও। মহা উৎসাহে পাদ্রী সাহেব তাহাকে ভর্তি করিয়া লইলেন। হারাধনের নাম হইল হারাধন বিশ্বাস, পিতার নাম মনোহর বিশ্বাস। হারাধন খুব মেধাবী ছিল। সে যত্ন করিয়া পড়াশোনা করিত। হারাধন মনোহরের কাছে আসিয়া গল্প করিত, বলিত, বাবা, সর্বদা সত্য কথা বলিতে হয়, চুরি ডাকাতি করিতে নেই, সৎপথে চলিতে হয়। মনোহরের মাথার চুলগুলি পাকিয়া গিয়েছিল, কাশফুলের মতো সাদা হইয়া গিয়েছিল তাহার মাথা। সে চলিতে ফিরিতেও পারিত না। এদিকে কোম্পানির আমল শুরু হইয়াছিল। চুরি ডাকাতি রাহাজানি কমিয়া আসিতেছিল। ফাঁড়ি থানা সৃষ্টি হইতেছিল। চারিদিকে কড়া নজর। মনোহর ডাকাতের দলও ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল। এখন সে ছেলেকে ছাড়িয়া থাকিত না এক মুহূর্ত। এইভাবে দিন যাইতেছিল। মনোহরের শেষের দিন ক্রমে ঘনাইয়া আসিল। তাহার মনে জাগিতেছিল অনুতাপ। কিন্তু বুদ্ধিমান ও বিচক্ষণ মনোহর তাহার পূর্বজীবনের কথা গোপন করিল। বলিলে পাছে তাহার প্রতি ঘৃণা হয় হারাধনের, সেজন্য কোনো কথাই বলে নাই। শেষ জীবনে সে চাষবাস করিয়া লোকজন খাটাইয়া চাষি রূপে জীবন কাটাইত। হারাধন তাহাকে সাহায্য করিত প্রফুল্ল মনে। জ্বরে পড়িল মনোহর। উত্থান শক্তি রহিত হইল তাহার। একদিন সে বিছানার পাশে হারাধনকে ডাকিয়া ঘরের মেঝের একটি জায়গা দেখাইয়া বলিল, বাবা, ওখানটা খুঁড়ত। কেন বাবা? দেখ না খুঁড়ে। হারাধন খুঁড়িতে খুঁড়িতে পাইল 3 ঘড়া টাকা ও মোহর এবং তাহার মধ্যে অনেক সোনা রূপা। মনোহর কম্পিত হস্তে হারাধনের হাত ধরিয়া কহিল, বাবা হারাধন, এই সব তোর। আমি আর বেশি দিন বাঁচব না। আমি মরে গেলে ঘটা করে শ্রাদ্ধ শান্তি করবি, কাঙাল দুঃখীদের যত্ন করে খাওয়াবি, কয়েকটা দিঘি পুকুর কাটিয়ে দিবি। এদিকে গ্রীষ্মকালে জলের বড় কষ্ট। গরু মোষ জল পায় না, মানুষ জল খেতে পায় না। এই কাজ অবশ্য করবি। ভালো বাড়ি ঘর করে সুখে বাস করবি। বড় ইচ্ছা ছিল তোকে একটি সুন্দরী মেয়ে এনে বিয়ে দিই, পারলেম না তো। সে সুখ আমার নেই। মনোহর ডাকাত মরিল, কিন্তু তাহার নাম হইয়া রহিয়াছে অমর। হারাধন মনোহরের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করিয়াছিল। আজও দক্ষিণ কলকাতার ওই অঞ্চল ঘুরিয়া ফিরিয়া দেখিলে দেখিতে পাওয়া যায়, তাহার স্মৃতি রক্ষার জন্য হারাধন যে সকল দিঘি ও পুকুর খনন করিয়াছিল, সেই সকলের অস্তিত্ব পাড়ার চারিদিক ঘিরিয়া অসংস্কৃত অবস্থায় এখনো আছে। সেই সব দিঘি পুকুরের আয়তন বড় কম ছিল না, তোমরা দেখিলেই তাহা বুঝিতে পারিবে। আজ মনোহর নাই, হারাধনও নাই, কিন্তু মনোহরের স্মৃতিকে অমর করিয়া রাখিয়াছে দক্ষিণ কলিকাতার মনোহর পুকুর রোড। শেষ হলো আজকের গল্প মনোহর ডাকাত। আপনাদের অমূল্য মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।